প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে আরো একবার তোমাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পরিচয় তোমরা পেয়ে গেছো, পরিচয় পর্ব হয়ে গেছে তোমাদের সঙ্গে। পরিচয় দেওয়ার নতুন করে কিছু নেই, তবুও সেই সমস্ত ছাত্রছাত্রী যারা হয়তো কোনো কারণে ক্লাসগুলো মিস করে গেছো, এর আগে শুরু করতে পারোনি, তাদের জন্য বলছি যে আমি বিকাশ সরকার, বদরপুর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক ইতিহাসের। আমরা অষ্টম শ্রেণীর ক্লাসে তোমাদের জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এর আগের দিন আমরা কিছুটা ধারণা দিয়েছিলাম, যে প্রাক কংগ্রেস পরিস্থিতিটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমরা দেখেছো এখানে কংগ্রেস এবং তার পরবর্তী সময়ের পর্যালোচনা। হতে পারে তোমাদের বইয়ের মধ্যে হয়তো এইভাবে টপিকসের ইউনিটের দেওয়া নেই, কিন্তু তোমাদের যে ছোট ছোট টপিকসগুলো রয়েছে সেটা এর মধ্যেই সব ঢুকে যাবে। বারবার যদি ছোট ছোট ইউনিটগুলো লিখতে হয় তো সময় নষ্ট হবে, সেই জন্য আমরা কংগ্রেস দিয়ে শুরু করব। এর আগের জন্য আমরা প্রাক কংগ্রেস শুরু করেছিলাম, তোমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মূলত আলোচনা করেছিলাম, সেখান থেকে কংগ্রেস এবং তারপরে কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপ এইভাবে করতে করতে আমরা যতটুকু আধ ঘন্টায় যেতে পারি আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। এর আগের দিন আমরা প্রাক কংগ্রেস আলোচনা করতে গিয়ে বিভিন্ন সংগঠনগুলো দেখেছিলাম এবং তার মধ্যে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য আমরা বলেছিলাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তাই না? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, যেটা আনন্দমোহন বসু, হরপ্রসাদ শাস্ত্রী মিলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। তো এই ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা 1883 সালে মূলত জাতীয় সম্মেলন হিসাবে কলকাতাতে তিনি আহ্বান করেছিলেন। দেশের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো ছিল তাদের নেতৃবৃন্দকে ডেকেছিলেন এবং ইলবার্ট বিল তার আগে হয়ে গেছে। আমরা বলেছিলাম ইলবার্ট বিল কিভাবে বিতর্ক হয়েছে সেটা আমরা আলোচনা করেছি এবং সেখান থেকে ভারতীয়দের কিন্তু একটা শিক্ষা ভারতীয়রা পেল, যে সবাই মিলে যদি সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা ছাতার তলায় না এসে যদি আন্দোলন না করা যায় তাহলে কিন্তু ব্রিটিশদের কাছ থেকে কোনো কিছুই আদায় করা যাবে না। তাই ইলবার্ট বিল কিন্তু ভারতীয়দের একটা রাজনৈতিক আন্দোলনের একটা শিক্ষা কিন্তু ভারতবাসীকে দিয়েছিল। তো ভারতবাসী সেই যে 1883 সেই যে জাতীয় সম্মেলন, অনেকে বলেন যে এটাই কংগ্রেস গঠনের একটা মূল প্রেক্ষাপট ছিল। এই 1883 এই যে জাতীয় সম্মেলনকে ডক্টর অমলেশ ত্রিপাঠী ঐতিহাসিক তিনি বলেছেন এটা জাতীয় কংগ্রেসের একটা মহড়া ছিল, এখান থেকে জাতীয় কংগ্রেসের সূত্রপাত হয়েছিল। সেইটা আমরা পরবর্তীতে দেখব যখন 1885-তে 28 ডিসেম্বর আমরা এর আগের দিন বলেছিলাম যে কংগ্রেস 28 ডিসেম্বর কংগ্রেস বোম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের জন্ম হলো। ভারতের প্রথম রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। প্রথম অধিবেশনে 72 জন ছিলেন তার প্রতিনিধি। প্রথম সভাপতি ছিলেন বিখ্যাত বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে কিন্তু তোমাদের এই কংগ্রেসের জন্মের তারিখও আসে, কোথায়, কবে এবং প্রথম সভাপতি কে ছিলেন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাই সভাপতিত্বে কিন্তু উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা ভারতবর্ষের WC ব্যানার্জি নামেই বেশি পরিচিত ছিলেন। WC ব্যানার্জি, বিখ্যাত ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারই সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের প্রথম রাজনৈতিক দল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার জন্ম হলো। এবং সেই জন্যই যে 1883-তে যে সবাই মিলে যে সুরেন্দ্রনাথের আহ্বানে যে কলকাতায় যে জাতীয় সম্মেলন, যেটাকে আমরা বললাম ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছেন এটা কংগ্রেসের একটা মহড়া ছিল, রিহার্সেল ছিল, একটা ড্রেস রিহার্সেল ছিল। সেখান থেকে প্রত্যেক নেতৃবৃন্দ উপলব্ধি করতে পারে যে হ্যাঁ এরকম একটা সংগঠনে যদি হয় তাহলে সেটা খুবই একটা উপযোগী বা খুব একটা সংগঠনের একটা প্রয়োজনীয়তা কিন্তু উপলব্ধি তারা করেন এবং সেটা সুরেন্দ্রনাথ ভারতবর্ষের অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দ তাদের সামনে এই প্রয়োজনীয়তার কথাটা কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছিল। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং পরবর্তীকালে তাহলে প্রথম কংগ্রেসের সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি পরবর্তীতে যদি সময় পাই তোমাদের বেশ কিছু মোটামুটি 1910-এর মধ্যে বিভিন্ন যে সালগুলো 1910-20-র মধ্যে এই সময় যে কংগ্রেসের বিভিন্ন সভাপতি যারা ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে তাদের নামগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যদি সময় পাই আলোচনার মধ্যে। তো প্রথমটা তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অধিবেশন কিন্তু 1885-তে হলো, তাহলে পরেরটা 1886-তে দ্বিতীয় অধিবেশন। এটা কোথায় হলো? কলকাতাতে।
দ্বিতীয় অধিবেশন হলো কলকাতাতে। এটা কে ছিলেন সভাপতি? সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন কলকাতায় বসলো। এবং এখানটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা গেল, এই যে ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার ভারত সভা কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একবারে মিলে গেল, কিন্তু একসঙ্গে মিলে গেল। মিলে যাওয়ার ফলে কিন্তু কংগ্রেসের যে কার্যকলাপ এবং কংগ্রেসের যে ব্রিটিশ বিরোধী চরিত্র সেটা কিন্তু আরো স্পষ্টত হলো, এবং কংগ্রেসের সঙ্গে আস্তে আস্তে কিন্তু ব্রিটিশদের যে রাজনৈতিক যে বিরোধিতা, সেই বিরোধী চরিত্র কিন্তু আস্তে আস্তে পেল। তবে বিরোধিতা বলতে আমাদের পরবর্তীকালে আমরা আলোচনা করব, বিরোধিতা বলতে আমরা যেভাবে বলি মানে চরমপন্থী বিরোধিতা তা নয়, কিন্তু তবুও ব্রিটিশ বিরোধী যে চরিত্রটা সুরেন্দ্রনাথের মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে এই 1886-তে ভারত সভার অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে, কংগ্রেসের অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী চরিত্র কিন্তু কংগ্রেসের প্রকাশ পেল। তো এইবার এই যে কংগ্রেস যে গঠন হলো, এই কংগ্রেস গঠন নিয়ে কিন্তু বিরাট বিতর্ক রয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন রকম বিষয় রয়েছে। আগে যে আমরা কিছুটা একটু আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে, সেই অ্যালান অক্টোভিয়ান হিউমের নাম বলেছিলাম। অ্যালান অক্টোভিয়ান হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, তোমরা একটু দেখে নেবে লেখাগুলো, তাড়াতাড়ির জন্য একটু তাড়াহুড়ো করে লিখতে হচ্ছে। অ্যালান অক্টোভিয়ান হিউম, যিনি হিউম নামে সমধিক পরিচিত, সুপরিচিত। তিনি ছিলেন ব্রিটিশদের ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তিনি চাকরি করতেন। তিনি চাকরি করার সুবাদে ব্রিটিশ সরকারি কাজকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন, এবং বিভিন্ন সময় তার সৌভাগ্য হয়েছিল বিভিন্নভাবে ব্রিটিশের গোপন দলিলপত্র, সরকারি কাগজপত্র এই সমস্ত ঘাটবার জন্য। এবং তিনি সেখানটায় দেখেছিলেন যে সেই জায়গায় যে ব্রিটিশরা সরকার, তার রিপোর্টগুলো ঘেটে তিনি দেখেছিলেন যে সেখানটায় রিপোর্ট রয়েছে যে ভারতবাসীর মধ্যে কিন্তু একটা ব্রিটিশ বিরোধী পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ 1885-তে আমরা বললাম কংগ্রেসের জন্ম, 1885, তুমি তারপরে প্রেক্ষাপটটা, তার আগের প্রেক্ষাপটটা খেয়াল করো। আমি বারবার বলেছি যে তোমরা একটা সংযোগ রাখার চেষ্টা করবে, একটা ইতিহাস, একটা নিরবচ্ছিন্ন বিষয়, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের যদি রিলেশনটা তুমি ধরতে পারো। তোমরা ক্লাস 8, আমি ক্লাস 10-এর যে ক্লাসগুলো রয়েছে, কোনো একটা ক্লাসে দাদাদের প্রথম ক্লাসে, ক্লাস 10-এর ক্লাসে আমি ইতিহাস বিষয় নিয়ে প্রথম 10-15 মিনিট কিছুটা বলেছি যে কিভাবে পড়লে হয়তো তোমাদের সুবিধা হবে, তোমরা প্রয়োজনে সেই ভিডিওগুলো বা ইউটিউব থেকে দেখতে পারো। তো আমি এখানটা যেটা বলতে যাচ্ছি যে 1885, তার ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা চলে আসো 1857 সেই মহাবিদ্রোহ, যেটা প্রায় সেই সময় ব্রিটিশদের ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছিল, 1857 মহাবিদ্রোহ। এবং ব্রিটিশ সরকার তারপরেই কিন্তু ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল, ব্রিটিশ সরকার বলবো না, সেই সময় ইন্ডিয়ান মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ব্রিটিশ সরকার বলা যাবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। এবং এই বিদ্রোহের খবর ইংল্যান্ডের পার্লামেন্ট অব্দি পৌঁছে গেছিল বিভিন্ন সময়ে। তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানি সুদূর মানে এত বড় ভারতবর্ষে তাদের শাসনতান্ত্রিক কাঠামো কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না। অথচ ইংল্যান্ডের কাছে ভারতবর্ষ ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো, তাই ভারতবর্ষের অধিকার তারা কিন্তু কোনো মতেই ছাড়তে চায়নি, বরঞ্চ আরো দৃঢ়বদ্ধভাবে, মুষ্টিবদ্ধভাবে সেখানটায় ধরবার জন্য তারা কি করলো, সেটাকে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতবর্ষের শাসন গ্রহণ করলো। সেই 1858-তে তোমরা জানো এই মহারানীর ঘোষণাপত্র, 1858 সালে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে অ্যাকোয়ার করে নেওয়া হলো, এই ইন্ডিয়া, ভারতবর্ষকে নিয়ে নেওয়া হলো, হস্তগত করা হলো। তো এই যে 1858 বিদ্রোহ, একটা পরিবর্তন, ব্রিটিশ সরকারকে একটা নাড়িয়ে দিয়ে গেছিল যে এই রকম যদি বিদ্রোহ হয় তাহলে আগামীতে যদি আবার এরকম বিদ্রোহ হয় তাহলে সেই বিদ্রোহগুলো কি দমন করা যাবে কি, বা সেই বিদ্রোহের পরে মানুষের কি সত্যিকারের ক্ষোভগুলো প্রশমিত হয়েছে, মানুষ কি ব্রিটিশ সরকারের সুশাসন, ব্রিটিশরা যেটা বলছে সেই সত্যিকারের সেই সুশাসন রয়েছে, মানুষ কি সন্তুষ্ট ব্রিটিশ প্রশাসনের উপর? কিন্তু না, দেখা গেল না, মানুষ হয়তো ভয়ে সেটা মেনে নিয়েছে, কিন্তু পুঞ্জীভূত ক্ষোভগুলো ছিল, সেগুলো সরকারি রিপোর্টে বিভিন্নভাবে কিন্তু সরকার সেগুলো প্রকাশ করেছিল, তাদের গোপন নথিপত্রে সেগুলো লেখা ছিল, বাইরে প্রকাশ করেনি, তাদের সরকারি কাজের মধ্যে সেগুলো ছিল। হিমু সেগুলো দেখেছিলেন এবং দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে যদি আবার সেই মহাবিদ্রোহের মতোই যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে হয়তো ভারতবর্ষের শাসন ইংল্যান্ডের পক্ষে ধরে রাখা সম্ভব হবে না।
তাই তিনি চেয়েছিলেন যে কিভাবে এই ভারতবর্ষের উপর ব্রিটিশদের দখলদারিটা বজায় থাকে, শাসন কর্তৃত্বটা বজায় থাকে, সেই কারণে তিনি চিন্তা ভাবনা করছিলেন। এবং তখন লর্ড ডাফিন ছিলেন বড়লাট, তার সঙ্গে তিনি একটা আলোচনাতে বসেন, সিমলাতে গিয়ে তিনি একটা আলোচনাতে বসেন। সেই আলোচনাতে দুজনে যখন এই পরিস্থিতি আলোচনা হয়, তখন হিউমকে দায়িত্ব দেওয়া হয় যে কংগ্রেসের মতো এরকম একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলবার জন্য, যেখানে ভারতীয় শিক্ষিত নেতৃবৃন্দ থাকবে, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন সমস্যা বা সমাধান বা মানুষের পক্ষে তারা সামাল দিতে পারবে। এইরকম একটা পরিস্থিতি জন্যই কিন্তু অ্যালান অক্টাভিয়ান হিউম তখন কংগ্রেস গঠনের জন্য একটা রাজনৈতিক সংগঠনের জন্য তিনি তৎপর হয়ে ওঠেন। এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তাদের উদ্দেশ্যেও তিনি খোলা চিঠি দিয়েছিলেন যে শিক্ষিত মানুষ হিসাবে আপনাদের দায়িত্ব রয়েছে ভারতবাসীর ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতবাসীর জন্য বিভিন্ন শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক বিভিন্ন দাবি দাওয়া আদায় করবার জন্য একটা রাজনৈতিক সংগঠনের দরকার রয়েছে, যেগুলো পৃথিবীর বিভিন্ন সুসভ্য দেশগুলোতে এই ধরনের রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে। এই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্য দিয়েই জনগণ এই রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্য দিয়েই তারা গিয়ে সরকারের কাছ থেকে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক বা সাংবিধানিক দাবি দাওয়া আদায় করেন। এটাই সুসভ্য দেশের এটাই নিয়ম। তো সেটাই অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি সেই কারণেই তিনি তখন এই কংগ্রেসের মতো একটা সংগঠন গড়ার বিষয়ে উদ্যোগী হন। এবং এইভাবেই একদিকে দেখা যাচ্ছিল যে ভারতের যে বিভিন্ন যে নেতৃবৃন্দ যারা ছিলেন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ভারত জুড়ে, যে আমরা এর আগের দিন বলেছি সেই ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, সে তো আরো আগে সেই সমস্ত যে সংগঠনগুলো ছিল তাদের মধ্য দিয়েই তারা প্রত্যেকেই অনুভব করছিলেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তো অগ্রগণ্য ছিল যে এইরকম একটা সংগঠনের দরকার। তো একদিকে যেমন কংগ্রেসের ব্রিটিশদের দরকার ছিল একটা রাজনৈতিক সংগঠন ভারতীয়রা গড়ে তুলুক, কারণ 1857 বিদ্রোহ যে দেখেছে যে সাধারণ মানুষ ভারতীয়দের এত যে বিদ্রোহের যে বিশৃঙ্খল অবস্থা, সেই সমস্ত মানুষদের দমন করার চেয়ে শিক্ষিত কিছু জনগণ, শিক্ষিত ভারতীয় যারা ওই সমস্ত মানুষের অন্যান্য ভারতবাসীর প্রতিনিধি হিসাবে আসবে, আলোচনার টেবিলে বসে এই সমস্ত শিক্ষিত মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতিকে ট্যাকেল করা অনেক বেশি সহজ হবে বলে ব্রিটিশরা মনে করেছিল। তাই তারা কংগ্রেস গঠনের জন্য হিউম উদ্যোগী হন। অন্যদিকে এই যে সমস্ত যে প্রাক কংগ্রেস যে সংগঠনগুলো ছিল তার নেতৃবৃন্দ তারাও চেয়েছিলেন যে ভারতবর্ষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তাদেরও এরকম একটা সংগঠনের প্রয়োজনীয়তা ছিল। শেষ পর্যন্ত দুই তরফের যেন প্রয়োজনীয়তা, পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা দুই দিকের তরফেই কিন্তু এর ফলেই কংগ্রেসের জন্ম হলো। এই যে হিউম তিনি এই যে কংগ্রেস গঠন করলেন, কেন গঠন করলেন? ওই যে বললাম যে বিদ্রোহী জনগণ, বিদ্রোহী ভারতবর্ষে 1857 অভিজ্ঞতা ব্রিটিশদের হয়েছে, সেটা তিক্ত অভিজ্ঞতা কোন রকম তারা সামাল দিয়েছে। যে এরপরে বিদ্রোহ যদি আরো বড় হয় সেটা সামাল দেওয়া যাবে কিনা, সুতরাং সেই দিক থেকে ব্রিটিশ শাসনকে নিরাপত্তা দেওয়ার দরকার ছিল, নিরাপদে রাখবার দরকার ছিল। সেই দিক থেকে কংগ্রেস গঠনের মধ্য দিয়ে তিনি যেন ব্রিটিশ শাসনকে একটা সেফটি ভালভ, একটা নিরাপত্তা প্রদান করার চেষ্টা করলেন তিনি। ঠিক আছে, এইটাকে সেফটি ভালভ তত্ত্ব বলা হচ্ছে। এবং এইটা 1916 খ্রিস্টাব্দে প্রথম 1916-তে লালা লাজপত রায় তিনি 1916-তে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রথম এই সেফটি ভালভ শব্দটি ব্যবহার করেন এবং তিনি বলেছিলেন যে এই সেফটি ভালভ ছিল মূলত হিউমেরই মস্তিষ্ক প্রসূত। ঠিক আছে, তো এই জায়গাটায় একটা সমালোচনার অবকাশ রয়েছে। বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু এই কংগ্রেস গঠনের সমালোচনা করেন, বিশেষ করে মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী পাম দত্ত, তিনি কিন্তু মার্ক্সবাদী ঐতিহাসিক, তিনি কিন্তু এই সেফটি ভালভের সমালোচনা করেছেন যে এটা করে কংগ্রেসের থেকেও তিনি বলেন এটা করে ভারতীয়দের থেকে ব্রিটিশদের লাভ হয়েছিল বেশি, কারণ ব্রিটিশরা উপলব্ধি করতে পেরেছিলেন যে সামনে একটা বড় একটা বিপ্লব আসছে, একটা বিদ্রোহ আসছে,
এই কংগ্রেস গঠনের মধ্য দিয়ে সেই বিদ্রোহটাকে তারা দমাতে পেরেছিলেন। বিদ্রোহের বিপদ যেটা ব্রিটিশ সরকারের উপর আসতো সেই বিপদটাকে দমাতে পেরেছিলেন। তাই তিনি এটা কংগ্রেসকে তিনি সমালোচনা করেন, যেতে তিনি বলেন যে এটা ব্রিটিশ সরকারের লাভ হয়েছিল, ব্রিটিশ সরকারের বরং এর মধ্য দিয়ে দীর্ঘদিন তার ভারতবর্ষে রাজত্ব করতে পেরেছিল। এটাই তার বক্তব্য, যে যদি কংগ্রেস গঠন না হতো তাহলে হয়তো আরো একটা আসন্ন বিপ্লব হতো, তাতে হয়তো ব্রিটিশ শাসন শেষ হয়ে যেত। তো এইভাবে কংগ্রেস গঠন কিন্তু একটা সমালোচনার জায়গা, বিতর্কের জায়গা একটা বড় রয়েছে। তবুও কিন্তু এই কংগ্রেস গঠনের জন্য এই অ্যালান অক্টোভিয়ান হিউম তাকেই কিন্তু দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়, অর্থাৎ জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। তোমাদের শর্ট কোশ্চেনে অনেক সময় থাকে বিষয়টা যে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়। জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয়। বিভিন্ন সমালোচনা রয়েছে। গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলেছেন যে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্রিটিশরা যেমন বা হিউম যেমন কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করেছেন, অন্যদিকে ভারতীয় নেতৃবৃন্দ তারা কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউমকে একটা লাইটনিং কন্ডাক্টর হিসাবে তারা ব্যবহার করেছেন, একটা আলোকবর্তিকা যেন ভারতবর্ষের জন্য। কারণ কংগ্রেসের হাত ধরেই কিন্তু পরবর্তীকালের যে বিদ্রোহগুলো তোমরা বড় হলে পরবর্তীকালে আস্তে আস্তে পড়বে, যে বিশেষ করে যখন গান্ধীজির সময় থেকে শুরু হলো যে আন্দোলনগুলো, আইন অসহযোগ আন্দোলন প্রথমে 1919-20-তে, তারপর 1929-30-এ তোমার আইন অমান্য আন্দোলন, তারপর তোমার 1942-তে 1942-এ ভারত ছাড়ো আন্দোলন। এই যে তিনটে বড় বড় আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি, যিনি ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম নেতৃত্ব। সুতরাং এই যে কংগ্রেসই ভারতবর্ষের প্রথম মানে যে রাজনৈতিক দলগুলোর কথা বলতে গেলে সেই রাজনৈতিক যে আন্দোলনগুলো পরিচালনা করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তার সিংহভাগ আন্দোলন পরিচালনা করেছিল কারা? কংগ্রেসীরা। তো সেই দিক থেকে এই যে একটা রাজনৈতিক দল সেই সময় যে তৈরি হলো, এই প্রেক্ষাপটকে মাথায় রেখে গোপাল কৃষ্ণ গোখলে, যিনি তোমরা জানো যে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু আমাদের যে জাতির জনক মহাত্মা গান্ধীজি তার কিন্তু রাজনৈতিক গুরু কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। তো সেই গান্ধীজির গুরু রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলেছেন যে হিউম যেন কি বলেছেন যে হিউম যেমন কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করে এই যে ভারতবাসীর যে ক্ষোভগুলোকে সেগুলোকে প্রশমিত করতে পেরেছিলেন, অন্যদিকে কংগ্রেস নেতৃবৃন্দ বা ভারতের জাতীয় নেতৃবৃন্দ তখনকার তারা হিউমকে লাইটনিং কন্ডাক্টর, একটা আলোকবর্তিকা হিসেবে ব্যবহার করে এই কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। তাহলে একদিকে যেমন পরিস্থিতিটা তৈরি হয়েছিল দুই তরফের থেকে, এই তারই কিন্তু ফলশ্রুতি এই অ্যালান অক্টোভিয়ান হিউমের। যদিও রজনী পান দত্ত যেভাবে সেফটি ভালভ তত্ত্বের অবতারণা করে হিউমের সমালোচনা করেছেন, আবার ঐতিহাসিক ডক্টর অনিল শীল তিনি কিন্তু আবার এই সেফটি ভালভের বিষয়টাকে অতি বাড়াবাড়ি বলেই তিনি বলেছেন যে না, এই সেফটি ভালভের বিষয়টা একটা অতি কথন, অতিরঞ্জিত। হ্যাঁ, এটা তিনি বলেছেন, কারণ তিনি বলেছেন অনেক সময় দেখা গেছে যে হিউম নিজেও কিন্তু কংগ্রেসের সমালোচনা করেছেন। তাহলে তিনি যদি কংগ্রেসের এত বড় সাপোর্টার হতেন তাহলে তিনি সেটা সমালোচনা করতেন না, এইভাবেই ডক্টর অনিল শীল ব্যাখ্যা করতে চেয়েছেন। তো যাই হোক, এই যে জাতীয় কংগ্রেস একটা বিতর্কের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের জন্ম হলো, তারপর কিন্তু আস্তে 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 কিন্তু এই জাতীয় কংগ্রেসের হাত ধরেই কিন্তু বিভিন্ন সময় ভারতবর্ষের যে পরবর্তী যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু চলতে থাকলো। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ঘটনা প্রবাহ, যেটা বললাম পরবর্তীকালে তোমার গান্ধীজির রাজনৈতিক অঙ্গনে প্রবেশের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি। তো যাই হোক, আমরা তো আজকে সেখানটায় যাব না। আমরা এবার আলোচনা করব যে এই যে কংগ্রেস যে প্রতিষ্ঠিত হলো তার প্রথম উদ্দেশ্য হলো ঠিক যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভার যে উদ্দেশ্যগুলো ছিল, ঠিক কংগ্রেসের উদ্দেশ্যগুলো একই ছিল। একটা হলো ভারতীয়দের বা ভারতীয়দের মধ্যে জনমত গঠন করা। দ্বিতীয়ত যদি বলো, ভারতবাসীদের ঐক্যবদ্ধ করে
রাজনৈতিক আন্দোলনে উৎসাহিত করা, এটা একটা ব্যাপার। তারপর দেশপ্রেম বা জাতীয়তাবাদ, যাই বলো না কেন, দেশপ্রেম বা জাতীয়তাবাদ বৃদ্ধি করা। তারপর ধরো হিন্দু মুসলমান বা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এগুলো সবই বইয়ে রয়েছে, আলোচনা করে দিলাম, তোমরা দেখবে। তো মূলত এই বিষয়গুলোর উপর বেস করে কংগ্রেস কিন্তু গঠন হয়েছিল। তারপর তার কার্যকলাপ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া সেগুলো থাকবে, আমরা একটু মুছে দিই, ওপরের জায়গাগুলো মুছে দিচ্ছি আমরা। এইবার যে কংগ্রেস গঠিত হলো, প্রথম দিকে যে কংগ্রেস গঠন হলো, পরবর্তীকালে এই 1800 পরের দিকে তোমরা বইও পাবে যে 1885 থেকে 1905 এই যে 20 বছরের যে কংগ্রেসের কার্যকলাপ, এই কার্যকলাপটাকে বলা হচ্ছে নরমপন্থী কার্যকলাপ, বা এই পিরিয়ডটাকে কংগ্রেসের প্রথম পর্যায়ে ধরা হয়। এই সময়ের নেতৃবৃন্দের কথা বলতে গেলে আমরা তো ডব্লিউ.সি. ব্যানার্জির কথা বললাম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, দাদাভাই নৌরুজি ছিলেন, তারপর তোমার ফিরোজ শাহ মেহতা ছিলেন, বদরুদ্দিন তয়াবজি ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন। এই সমস্ত ব্যক্তিত্বরা কিন্তু নরমপন্থী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে পড়ল। তো প্রথম দিকে এই যে নেতৃবৃন্দ, তারা কিন্তু ভারতবাসীর সামনে তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের যে কুফল সেগুলো তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করলো। ব্রিটিশ শাসনের কুফলগুলো তারাই প্রথম জনগণের সামনে তুলে ধরে ব্রিটিশ বিরোধী জনমত গঠনের চেষ্টা করলো। প্রথমে আমরা বলেছি জনমত গঠন, কোন জনমত গঠন? ব্রিটিশ বিরোধী জনমত। ব্রিটিশরা যে যে সমস্ত কার্যকলাপ করছে সেগুলো যে ভারতবাসীর জন্য সুখকর নয়, সেই বিষয়গুলো মঙ্গল নয়, শাসকের ভূমিকা যেটা হওয়া উচিত সেটা যে ব্রিটিশরা পালন করছে না, সেই জনমতটা কিন্তু এই কংগ্রেস প্রথম তুলে ধরলেন। এবং তারা এই সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে ভারতবাসীকে রাজনৈতিক আন্দোলন কি ধরনের হওয়া উচিত সেই শিক্ষাটা কিন্তু তারা প্রথম দিয়েছিল। যদিও সেই প্রথম পর্যায়ে কংগ্রেসের যখন আমরা নরমপন্থী কার্যকলাপগুলো আলোচনা করার পর শেষের দিকে যে সমস্ত সমালোচনা প্রাপ্য নরমপন্থীদের যে সমস্ত সীমাবদ্ধতা ছিল, তার অন্যতম সীমাবদ্ধতা কি? অন্যতম সীমাবদ্ধতা ছিল মূলত, যতই বলা হোক, এই আন্দোলনটা কিন্তু মূলত তোমার শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শহুরে আন্দোলন বলা চলে একটা। খুব যে সেই সময় প্রথম পর্যায়ে যে সাধারণ মানুষ, গ্রামগঞ্জে বা নিম্নবর্গীয় যে সমস্ত সাধারণ মানুষ, তাদের মধ্যে যে কংগ্রেসের খুব একটা বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল তা কিন্তু নয়। কারণ এই মানুষগুলো এই যে আন্দোলনগুলো করছে, বিভিন্ন সময় যে দাবি দাওয়াগুলো করছে নরমপন্থীরা, সেই দাবি দাওয়াগুলো কিন্তু একটা আবেদন নিবেদনের ভিত্তিতে করছে। তারা যে পরবর্তীকালে তোমরা যখন পড়বে সেই সশস্ত্র আন্দোলন বা চরমপন্থী আন্দোলন, সেখানকার যে অস্ত্র শস্ত্র নিয়ে বিপ্লব, যে বিপ্লবীরা ভারত বাংলা, বিশেষ করে মহারাষ্ট্র, মাদ্রাজ, এই পাঞ্জাব, এই সমস্ত বিশেষ করে এই 4টা রাজ্যের কথাই বলতে হয়, এই সমস্ত তরুণ তরুণীরা যে সশস্ত্র বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পালের নেতৃত্বে যে চরমপন্থী আন্দোলনের সূচনা হয়েছিল, সেইভাবে কিন্তু তারা আন্দোলন করেনি। তারা আবেদন নিবেদনের ভিত্তিতে ভারতবাসীদের জন্য শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক বিভিন্ন সংস্কারের দাবি তারা করেন। শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের দাবি তারা কংগ্রেসের সঙ্গে করেন। সংস্কারের দাবি তারা ব্রিটিশদের কাছে তুলে ধরেন ভারতীয়দের জন্য। কিন্তু সেই দাবি কখনোই তাদের কিন্তু সেই রকম পর্যায়ে পৌঁছে যায়নি যার সঙ্গে মানে নেতৃবৃন্দ, ব্রিটিশ নেতৃবৃন্দের সম্পর্ক, তিক্ত সম্পর্ক তৈরি হোক, এরকম কিন্তু জায়গায় যায়নি। তার কারণ এই যে মানুষগুলো, নেতৃবৃন্দ যারা ছিলেন, যাদের কথা বললাম নরমপন্থী নেতৃবৃন্দ, তারা প্রত্যেকেই কিন্তু ব্রিটিশ শাসনের সমর্থক ছিল। তারা মনে করত এদের বেশিরভাগই
বিদেশে লেখাপড়া শিখে এসছে, বিলেত থেকে লেখাপড়া শিখে এসছে, সেখানকার তাদের সেই সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক পরিস্থিতিগুলো তারা দেখে এসছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করতো যে ব্রিটিশ শাসনই ভারতবর্ষের পক্ষে মঙ্গলজনক, যতদিন ব্রিটিশরা থাকবে ততদিনই ভারতবর্ষের পক্ষে মঙ্গলজনক। তাই ভারতীয়দের জন্য কোনো কিছু আদায় করতে গেলে সেটা দাবি দেওয়ার মাধ্যমে আদায় করতে হবে, ব্রিটিশদের কাছ থেকে বুঝিয়ে সুঝিয়ে আদায় করতে হবে, হ্যাঁ, ব্রিটিশদের খেপিয়ে তোলে নয়। এই যে তারা এই যে ব্রিটিশ শাসন ভারতীয়দের জন্য মঙ্গলজনক বা এই যে দাবি আদায় আবেদন নিবেদনের ভিত্তিতে, এটা কিন্তু বিভিন্ন সময় সমালোচনা পেয়েছে বা সমালোচনা প্রাপ্য ছিল। বিভিন্ন মানুষ তাদের এই যে দৃষ্টিভঙ্গি কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছে। তো তবুও এই যে নরমপন্থীরা যে সমস্ত দাবিগুলো করেছিলেন, যেমন শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের দাবির মধ্যে যদি বলা যায় প্রতিনিধিত্বমূলক পরিষদ গঠন, প্রতিনিধিত্বমূলক পরিষদ গঠন, তারপরে হচ্ছে শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ, তারপর গিয়ে তোমার ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা কৃষকদের উপর অত্যাধিক ছিল, সেই ভূমি রাজস্বের হার কমানো, তারপর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা। তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা বিভিন্ন সময় হতো, আলাদা আলাদা সময় হতো। তো একই সময়ে আইসিএস পরীক্ষা নেওয়ার কথা, আইসিএস পরীক্ষা যাতে একই সময় হয়, এখানটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। একই সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা, যেটা যে পরীক্ষাটা দিয়ে ব্রিটিশ সরকারের উচ্চ পদে চাকরি পাওয়া যেত, প্রশাসনিক বিভিন্ন বড় বড় পদগুলোতে, ব্রিটিশরা সেই সময় আলাদা আলাদা, ইংল্যান্ডে একটা সময় পরীক্ষা নিত, তারপর ভারতে একটা সময় নিত। কেন নিত? যাতে ইংল্যান্ডের যারা ইংল্যান্ডবাসী যে সমস্ত তরুণ তরুণীরা রয়েছে, ইংল্যান্ডের ছেলেমেয়েরা, তারা ওখানে একবার পরীক্ষা দিল, আবার ভারতবর্ষে অন্য সময় যদি একই সময় পরীক্ষা হতো তাহলে তো তারা দুটো দেশে পরীক্ষা দিতে পারতো না। তাহলে ভারতীয়দের ক্ষেত্রে পরীক্ষাটা দেওয়ার সুযোগ অনেক বেশি থাকতো, তারা চাকরিতে বেশি নিয়োগ হতো। কিন্তু ব্রিটিশরা সেটা চাইছিল না। ব্রিটিশরা চাইছিল না যে ভারতীয়রা নিয়োগ হোক, কারণ ভারতীয়দের তো জাতি হিসেবে ব্রিটিশরা একদম অবহেলার চোখে দেখতো, ভারতীয়দের অসৎ দুর্নীতিগ্রস্ত মনে করত। সুতরাং এই অসৎ দুর্নীতিগ্রস্ত মানুষগুলো প্রশাসনের উচ্চ পদে বসবে, এটা ভারতীয়রা কোনো সময় মেনে নেয়নি। এর আগের দিন তোমরা তো দেখেইছো আমরা কিভাবে ইলবার্ট বিল আলোচনা করেছিলাম, যে ভারতীয় বিচারকরা মানে ইউরোপিয়ান ক্রিমিনালদের বিচার করতে পারবে না, কতটা মানে হেয় চোখে দেখতো ভারতীয়দের জাতি হিসাবে। তো এই আইসিএস পরীক্ষাটা যাতে একই সময় নেওয়া যায়, এটা কংগ্রেস দাবি করলো। একই সময় নিলে যে সুবিধাটা হবে, ভারতীয়দের পক্ষে সুবিধা হবে, তাহলে ব্রিটিশ ছেলে মেয়ে যারা তারা ও ইংল্যান্ড ছেড়ে এখানটায় পরীক্ষা দিতে আসতে পারবে না একটা সময়, ভারতীয়দের পক্ষে সেই চাকরির সুযোগটা পাওয়া যাবে, এই দাবিটা তারা করেছিল। তারপর ধরো সামরিক ব্যয় হ্রাস, ব্রিটিশরা বিভিন্ন ভারতীয়দের দমন করবার জন্য তারা সৈন্য বিভাগ, একটা বড় সড়ো সৈন্য বিভাগ তারা প্রত্যেক বছর রাখতো, তাদের ব্যয়, তাদের অস্ত্র শস্ত্র ইত্যাদি কিনে, যাতে ভারতীয়রা আবার যদি সেই 1857 মতো বিদ্রোহ হয়, তো সেই জায়গায় সেই সামরিক ব্যয়টা হ্রাস করার কথা তারা বললেন। যে সামরিক ব্যয়টা না বাড়িয়ে নরমপন্থী নেতৃবৃন্দ বললেন ব্রিটিশ সরকারকে, যদি সেই খরচাটা কমিয়ে ভারতবাসীর উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত কৃষি, এই সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, এই যে সমস্ত যে প্রাথমিক চাহিদাগুলো থাকে মানুষের, সেই পারপাসে যদি অর্থটা ব্যয় করা যায়, সেটা বরং ভারতবাসীর পক্ষেও মঙ্গল হবে, ব্রিটিশ শাসনের পক্ষেও মঙ্গল হবে। এই সমস্ত দাবি দাওয়াগুলো তারা করেছিলেন। তো তারপর লবণের উপর, চিনি এবং লবণ চিনির উপর কর কমানো, এই সমস্ত দাবিগুলো তারা করেছিলেন। তো এই যে দাবিগুলো তারা করেছিলেন, প্রথম নেতৃবৃন্দ অনেক সমালোচনার প্রাপ্য তাদের আবেদন নিবেদনের নীতি, তারা ব্রিটিশদের চাপ দিতে পারেনি, কারণ তারা যে মনে করতেন যে ভারতবাসীর যা পরিস্থিতি, ব্রিটিশ শাসন যদি চলে যায়, এই শিক্ষিত মানুষগুলো উপলব্ধি করেছিলেন যে তাহলে ভারতবাসী আবার হয়তো অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে একটা ঢুকে যাবে। তো আমরা মোটামুটি তো আজকে এই কংগ্রেসের প্রতিষ্ঠার যে বিভিন্ন কারণগুলো, আমরা নরমপন্থীদের কিছুটা কার্যকলাপ আমরা আলোচনা করলাম। আসলে তোমাদের তো খুব বড় চ্যাপ্টার জানোই, এক দুদিনের ক্লাসে হয় না।
তো আশা করি তোমরা এগুলো বাড়িতে পড়বে, যেগুলো বললাম। পরবর্তীকালে যদি আমরা সুযোগ পাই ক্লাসটা আবার কন্টিনিউ করবো। ভালো থাকবে সবাই।